দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, দিনের শিরোনামগুলোর মধ্যে অন্যতম খবর হচ্ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বেড়েছে আরও 6 মাস। চতুর্থবারের মতো এই মেয়াদ বৃদ্ধি করা হলো। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়, তবে প্রস্তুত থাকতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক অনুষ্ঠানে বলেছেন যে দেশে 1-11-এর চেয়েও খারাপ অবস্থা বিরাজ করছে। ইউক্রেন পরিস্থিতির তেমন কোনো অগ্রগতি নেই। শান্তি আলোচনা বা যুদ্ধ বন্ধ করার জন্য কোনো ধরনের জোরালো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, যদিও জেলেনস্কি বলেছেন যে আলোচনা সঠিক পথে এগোচ্ছে। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন যে পরিস্থিতি এখনও আশাবাদী হওয়ার মতো কিছুই নয় এবং যথেষ্ট শঙ্কা রয়ে গেছে সামনের দিনের আরও অবনতি হবারই সেরকমই দেখা যাচ্ছে। রুশ বাহিনী সেখানে আক্রমণ আরও জোরদার করেছে। আর এছাড়া আজকে বিশেষ করে আরেকটি বিষয় আলাপ করব। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আমরা পদার্পণ করব 17ই মার্চে। আমাদের মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, আমাদের এই স্বাধীনতার মহানায়ককে আমরা স্মরণ করব। তার জীবনের সংগ্রামের কথা আমরা সবাই জানি এবং আমাদের চেতনার চিরন্তন উৎস হয়ে আছেন তিনি। তার সারা জীবনের যে সংগ্রাম, সেই 66, 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 7ই মার্চের ভাষণ থেকে শুরু করে তার যে নেতৃত্ব বাংলাদেশকে তিনি দিয়েছেন এবং শেষ পর্যন্ত তাকে আততায়ীরা, তাকে যে বিপদগামী সেনারা 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করেছে, কিন্তু তিনি রয়ে গেছেন বাঙালির জীবন সংগ্রামে এবং বাঙালির প্রতিটি চিন্তা চেতনায় চিরন্তন শিক্ষা হিসেবে। তো আমরা তাকে নিয়েও আজকে আলাপ করব তার জন্মবার্ষিকীতে। এটি জাতীয় শিশু দিবস। শুরু করছি। স্টুডিওতে আসা দুজন অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে। রয়েছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, তিনি বেসরকারি টেলিভিশন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক। স্বাগত আপনাকে। এবং রয়েছেন জনাব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। স্বাগত আপনাকেও। দ্রব্যমূল্য প্রসঙ্গটিও আমরা সুযোগ পেলে একটু আলাপ করব। জনাব ইশতিয়াক রেজা, শুরু করতে চাই যে সরকারের ওনার চিকিৎসা নিয়ে যথেষ্ট কথা হয়েছে, তো শেষ পর্যন্ত উনি সুস্থ হয়ে বাসায় গেছেন এবং 6 মাস আরও মেয়াদ বাড়ানো হলো। কিছুটি কীভাবে দেখছেন আপনি? আমি তো মনে করি এটা খুবই ভালো একটা জেস্চার হিসেবেই দেখতে চাই সরকারের দিক থেকে। এবং খালেদা জিয়ার যে বয়স, যেরকম অসুস্থতা, এটা তার জন্য আমি বলবো যে অনেক বড় একটা পাওয়া যে তিনি আবারও তার মেয়াদটা, মুক্তির মেয়াদটা বর্ধিত হয়েছে। এবং এতদিন যেই তৎপরতাটা ছিল বিএনপির দিক থেকেও যে তার চিকিৎসা বাইরে হতে হবে, সেখান থেকে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও বোঝা গেছে যে বাংলাদেশে ভালো চিকিৎসা হয়। ফলে তিনি বারবারই বেশ জটিল রোগে আক্রান্ত হওয়ার পরেও দেশে চিকিৎসা করে তিনি কিন্তু বাসায় ফিরেছেন এবং তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এবং সেটা থেকেও কিন্তু তিনি করোনাকে জয় করে এসেছেন। আমি মনে করি যে নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকা এবং এই বাড়িতে থাকা তার জন্য অনেক বেশি নিরাপদ বলে মনে করছি। জি, জানান নিজামুল হক ভূঁইয়া, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ইশতিয়াক রেজা ভাই যেটা বলেছে আমি তার সাথে সহমত পোষণ করছি। আসলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন। তো ওনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়। তো সরকার যে সিদ্ধান্তটি নিয়েছেন এটাকে আমি স্বাগত জানাই, যে 6 মাস ওনার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ এবং একজন সাবেক প্রধানমন্ত্রীকে যে 6 মাসের যে ওনার রায়টাকে স্থগিত রেখে ওনাকে যে 6 মাস মেয়াদ বৃদ্ধি করা হলো, আমি মনে করি যে এটা অবশ্যই একটা পজিটিভ দিক। উনি ওনার বাসায় থাকবেন, এমনকি ওনার যে ট্রিটমেন্টের কথা ইশতিয়াক রেজা ভাই বলেছেন সেটা যথাযথভাবে হচ্ছে, কারণ উনি এবার কেয়ার হসপিটালে দীর্ঘদিন ছিলেন। এমনকি একটা পর্যায়ে মনে হচ্ছিল যে বিভিন্ন ধূম্রজালের মধ্যে মানুষ ছিল যে উনি খুবই অসুস্থ কিনা, উনি আবার ফিরবেন কিনা, কিন্তু দেখা গেল যে না, মানে উনি খুব ভালোভাবে সুস্থভাবেই, এবং আমাদের যে আমাদের স্বাস্থ্য বিষয়ক যে ডাক্তাররা ভালোভাবে প্রটোকল মেনটেন করে ট্রিটমেন্ট করেই ওনাকে সুস্থ করে বাসায় এনেছেন, এমনকি উনি ভালোভাবেই মানে সুস্থভাবেই উনি এখন বাসায় অবস্থান করছেন। আমি মনে করি যে সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত সুন্দর একটা সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। জি, ধন্যবাদ। জনাব ইশতিয়াক রেজা, আমরা প্রতিদিনই প্রায় আলোচনা করছি নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির, এবং এটা জনজীবনকে সাংঘাতিকভাবে মানে জর্জরিত করে ফেলেছে এবং এতটা খারাপভাবে কখনো অনুভূত হয়নি।
নানা মানে কোনো দু একটা পণ্য নয়, একটা ব্যাপকভাবে একটা বিরাট বাস্কেটের পণ্য এখন মানুষ রাস্তার মধ্যে নেমেছে এবং টিসিবির লাইন দেখলেও বোঝা যাচ্ছে যে আসলে কতটা মানে তারা ক্ষতিগ্রস্ত এই অর্থনৈতিকভাবে। তো কিন্তু এই বিষয়ে সরকার যেই পদক্ষেপগুলো নিয়েছে এগুলো কি সময়োচিত পদক্ষেপ হয়েছে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের বহুদিনের ব্যর্থতা এখন একটা আমি বলবো যে প্রকট আকার ধারণ করেছে এবং বাজার ব্যবস্থাপনায় যে আমরা কত দুর্বল তা নগ্নভাবে এটা প্রকাশিত হয়েছে এবং সামনের দিনগুলোতে কি আছে আমরা জানি না। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় যাদের প্রধান ভূমিকা আছে এখানে তারা আসলে ব্যবস্থাপনার জায়গা থেকে অনেক দূরে অবস্থান করছে। মন্ত্রী নিজে একজন ব্যবসায়ী, তিনি অনেক ভালো ভালো কথা বলছেন, গুছিয়ে কথা বলেন, কিন্তু বাজারে এর কোনো প্রভাব আসলে পড়ে না। আমরা করোনার সময় এক ধরনের প্রভাব দেখেছি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে বাংলাদেশে পড়ে যায়, ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে বাংলাদেশের জিনিসের দাম বাড়ছে। ঠিক পাশেই দেখেন পশ্চিমবঙ্গ, কলকাতা, আপনি কি সেখান থেকে সেখানকার গণমাধ্যমে এ ধরনের কোনো খবর পাচ্ছেন? হ্যাঁ, টুকটাক আসছে যে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু তারা কি করছে, তারা বিষয়টাকে একটা ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসছে। দরিদ্র, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এদেরকে তারা কিন্তু বহুদিন ধরে রেশনিংয়ের আওতায় রেখেছে, যেটা যে কোনো পরিস্থিতিতে বাজারকে বিকল্প ব্যবস্থায় রাখতে সাহায্য করে। আমরা কিন্তু আজ পর্যন্ত এটা করি নেই। খোলা বাজারে যে জিনিসপত্র বিক্রি করছে টিসিবির মাধ্যমে সেটা গুটি কয়েক শহরে, এবং সেটাও কিন্তু চাহিদার তুলনায় তত নয়। ফলে ট্রাককে ঘিরে, টিসিবির ট্রাককে ঘিরে যে অব্যবস্থাপনার চিত্র, যেই হাহাকারের চিত্র আমরা দেখছি, চলন্ত ট্রাকে সামান্য একটু পণ্যের জন্য ঝুলন্ত নারীর যে ছবি দেখছি আমরা, এগুলো বলে দেয় যে আমাদের ভাবনার জগতে আসলে মানুষের জন্য কোনো ভাবনা নাই। আমাদের যে ব্যবস্থাপনা আছে সেখানে বেশ কিছু বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি। একটা হলো যে ঠিক আছে, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম বাড়ে তখন বাংলাদেশে নিশ্চয়ই বাড়তে পারে, তার একটা প্রভাব অন্য সব জায়গায় পড়ে। কিন্তু যখন কমেছিল বিশ্ববাজারে, একদম তলানিতে গিয়ে ঠেকেছিল, বাংলাদেশের মানুষ কিন্তু সেই বেনিফিটটা পায়নি, তাদেরকে সেটা দেওয়া হয়নি এবং সর্বোচ্চ দামে তারা তখন জ্বালানি তেল কিনেছে এবং তার ইম্প্যাক্টটা কিন্তু পণ্য বাজারে রয়ে গেছিল। সেটা তো কমানো হয়নি, বরং মন্ত্রীরা দোহাই দেন বাজারে দাম বাড়লে তো বাড়াতে হবে। কমেছিল তার কথা কিন্তু বলেন না। কিন্তু এই যে বাংলার মানুষ এত কষ্ট করে এত দাম দিয়ে জিনিস কিনলো, জ্বালানি তেল কিনলো, একটা ধন্যবাদ পর্যন্ত তারা পায়নি। একটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো একটা দুর্নীতিগ্রস্ত অদক্ষ প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে কিসের বিনিময়ে? মানুষের পকেট থেকে টাকা নিয়ে। এইটা তো তার ব্যবসা নয়, তাকে ব্যবসার কৌশলের মাধ্যমে কিন্তু সে কোনো প্রফিটে যেতে পারে নাই। সুতরাং আমি বলবো যে এখানে অদক্ষতাকে লালন করা হয়েছে। কিছু পণ্য আছে যেটা ইউক্রেন যুদ্ধের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়, আমরা সেগুলোরও দাম বাড়তে দেখছি, সবজির দাম বাড়তে দেখছি। এবং এখানে একটা বড় জায়গাটা হলো আমাদের বাজারের মধ্যে প্রচুর পরিমাণে ইন্টারমিডিয়ারিজ ঢুকে পড়েছে, যেটাকে আমরা বলি মধ্যস্বত্বভোগী, এবং এই ব্যবস্থাপনাটা তারা হাতে নিয়ে নিয়েছে। ফলে কৃষক উৎপাদন পর্যায়ে তার দাম পাচ্ছে না, যারা ভোক্তা তারা ঠিকমতো দামের কারণে কিনতে পারছে না, কিন্তু যাদের পকেট ভারী হওয়ার কথা তারা ঠিকই পকেট ভারী করে নিচ্ছে। খাদ্যমন্ত্রী নিজেও কিন্তু ব্যবসায়ী। ভরা মৌসুমে চালের দাম কমে নাই, এর চেয়ে বড় ব্যর্থতা আর হতে পারে না। সুতরাং পুরোটাই আমি বলবো যে এখন তো আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে। এটি একদিকে যেমন মানুষের অর্থনৈতিক অবস্থার মধ্যে প্রভাব ফেলছে, সঞ্চয়ে প্রভাব ফেলছে, এবং করোনার কারণে আপনি জানেন যে মানুষ অনেক কষ্টের ভিতর দিয়ে গেছে, রোজগার কমে গেছে, আয়ে সবাই ফিরতে পারে নাই, ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা থেকে এখনও আমি মনে করি লাভের দিকে যেতে পারে নাই। ট্যুরিজমের সাথে জড়িত ছিল যারা, হোটেল ব্যবসা ইত্যাদি, যেগুলো খুবই এফেক্টেড হয়েছে, তাদের কিন্তু সংকটটা আমি বলবো ধীরে ধীরে কাটতে শুরু করেছিল। তখন এই জিনিসপত্রের দাম আরেক দফা তাদেরকে একটা বড় সংকটের দিকে ফেলেছে। আমার একটা ভয় হয়, এই যে আমরা পত্রপত্রিকায় পড়ছি, দেখছি, মানুষের কথা শুনছি যে পরোটার আকার ছোট হয়ে আসছে, সিঙ্গারার আকার ছোট হয়ে আসছে, কেউ কেউ বলছেন তারা কম খাচ্ছেন, কেউ বলছেন ভাতের বদলে, আমি সেদিন একটা টেলিভিশনে নিউজ দেখলাম, মা বলছেন ভাতের বদলে তিনি বাচ্চাদের এখন পাউরুটি দিচ্ছেন। এইগুলো কিন্তু সামগ্রিকভাবে পুষ্টি এবং খাদ্য নিরাপত্তায় একটা প্রভাব রাখবে বলে আমি মনে করি। জি জনাব নিজামুল হক ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ। আসলে করোনা মহামারীর কারণে 2 বছর আমাদের মানুষ যেভাবে আক্রান্ত হয়েছিল এবং মানুষ মানে অর্থনৈতিকভাবে মানুষ অনেকটা পঙ্গু হয়ে গিয়েছেন, বিশেষ করে দরিদ্র গোষ্ঠী এবং কি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং যারা দিন আনে দিন খায়,
তখন তাদের এখন হয়ে গেছে মরার উপর খাড়ার গা। আমাদের শহীদ ইশতিয়াক রাজা সাহেব যেটা বলেছেন যে এক ধরনের লোক চাকরি করতে চায়, চাকরির বেতনটাও ঠিক মতো পাচ্ছে না, এবং মধ্য সত্যভোগীদের কথা উনি যেটা বলেছেন আমি এটার সাথে সহমত পোষণ করবো। মধ্য সত্যভোগীরাই কিন্তু আজকে বাজারটাকে এইভাবে এলোমেলো করে রেখেছে, এবং তাদের কারণে কি একদিকে যে প্রান্তিক কৃষক যে উৎপাদনটা করতেছে সেই উৎপাদনটার টাকা সে ঠিক মতো পাচ্ছে না, কারণ মধ্য সত্যভোগীরাই কিন্তু লাভবান হচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে বাজারটাকে তারা সবসময় অস্থিতিশীল করছে। শুধু এবার না, এখন ইউক্রেন যুদ্ধের দোহাই দিচ্ছে, যেমন ইউক্রেনেতেও আমাদের শুধু আমরা ইউক্রেন থেকে গম বা ভুট্টা এগুলো আমরা আমদানি করি, আমরা ওখান থেকে তো তেল আমদানি করি না। আমাদের তেলের দামটা গত 2-3 মাস থেকে বৃদ্ধি পেয়েছে। আমরা ব্রাজিল থেকে তেল আমদানি করি, আমরা মালয়েশিয়া থেকে তেল আমদানি করি। দেখা যাচ্ছে 2-3 মাস থেকেই কিন্তু তেলের দাম দবায় 5 টাকা 10 টাকা 8 টাকা করে বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখেছি গতকালকে বা 2-3 দিন আগে একটা সিদ্ধান্ত হয়েছে যে 15% এবং 5% ওদের উৎপাদনকারী এবং সরবরাহকারী মিলিয়ে 15+5-20% ব্যাট প্রত্যাহার করা হয়েছে, এবং আমদানিকারকরা 15% বা 10% ব্যাট প্রত্যাহার করা হবে। কিন্তু যখন সে এলসি করবে, এটা আস্তে আস্তে তো আমাদের রমজানের যে সুফলটা, এই যে রোজার মাস মানুষ সিয়াম সাধনার পরে মানুষ সাধারণত রোজার মাসে আমাদের তেলের ব্যবহারটা অনেক বেশি হয়েছে। আমরা যতই বাজা পড়ার বিরুদ্ধে আমরা কথা বলি না কেন, মানুষ সবসময় মুখরোচক খাবারগুলো খেতে চায়, এবং সেটা রমজান মাসে হয়ে থাকে। দেখা যাচ্ছে চিনির দাম 80 টাকা হয়ে গেছে, সাদা চিনি প্রায়, লাল চিনি প্রায় 90 টাকা, 100 টাকা সুই করতেছে, ডালের দাম 130 টাকা। এই যে ধরেন বাণিজ্য মন্ত্রণালয়ের কথা উনি বলেছেন, আমার মানে মন্ত্রণালয় সঠিকভাবে তদারকি করতে পারে না। আমাদের মন্ত্রী মহোদয় কালকে অসহায়ত্ব প্রকাশ করে আমি দেখেছি একটা টেলিভিশনে, সেটা না করে উনি ব্যবসায়ী, উনি কিভাবে, আমরা তো দেখেছি যে তোফায়েল আহমদ সাহেব যখন বাণিজ্য মন্ত্রী ছিল উনি কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছিলেন। আমার মনে হয় সেখান থেকে ওনাদের মতো বিজ্ঞ লোকদেরও পরামর্শ নেওয়া উচিত কিভাবে বাজারটা কারণ কারো থেকে শেখার তো কোনো শেষ নেই, আপনি আরো কিন্তু শিখতে পারবেন, জানতে পারবেন। আমার মনে হয় আমাদের একটা বিরাট একটা সমন্বয়ের অভাব হয়ে গেছে, কারণ মানুষ যে আজকে উনি টিসিবি লাইন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব যে উনি গতকালকে যে জিনিস ঘোষণাটা দিয়েছেন 1 কোটি লোককে যে রেশনিং কার্ডটা দিবে, যেটা পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গে কিন্তু সব ধরনের লোক আছে, এমনকি তাদের লোকগুলো যখন তাদের ক্রাইসিস আরম্ভ হয়ে যায়, তাদের বিশেষ করে হতদরিদ্র বা গরিব লোকগুলো বা নিম্ন মধ্যবিত্তরা কিন্তু তাদের রেশনিং এর মাধ্যমে কিন্তু তাদের সাবসিডি দিয়ে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। আমাদের এখানে যে যেমন গত বছর আমাদের করোনার সময় 35 লক্ষ লোকরে 2,500 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে দেওয়া হয়েছে, এমনকি সেখানে কিছু জায়গায় কিছু ব্যত্যয় ঘটেছে, কিছু জায়গায় হয়তো মানুষ পায় নাই, কিন্তু বেশিরভাগ লোকে ঠিকমতো টাকা পেয়েছে। আমরা মনে করি সেখান থেকে যে 35 লক্ষ এবং বাকি যে 1 কোটি লোককে দেওয়া হবে, সেটা ইউনিয়ন পর্যায়ে যারা ওয়ার্ডের মেম্বার আছেন, যারা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আছেন এবং উপজেলা চেয়ারম্যান আছেন, এমনকি আমি স্থানীয় সরকারকেও কিন্তু এখানে, যেহেতু স্থানীয় সরকারের এই ইউগুলো মানে স্থানীয় সরকারের উপাদানগুলো হলো যে ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা, এমনকি আমাদের যেমন সিটি কর্পোরেশনের মেয়ররা, আমাদের সিটি কর্পোরেশনগুলোতে যারা ওয়ার্ডে যারা কমিশনার, তারা জানেন যে তার এলাকাতে হত দরিদ্রকে বস্তিতে কে আছেন, তাদেরকে আমার মনে হয় ঠিকমতো যদি আমরা এই রেশনিং এর আওতায় আনতে পারি, সেক্ষেত্রে আমার মনে একটা ভারসাম্য আসবে এবং মানুষ সঠিকভাবে যে 5টি পণ্য মানুষকে দেওয়া হবে, আমার মনে 1 কোটি লোকের যদি আমরা সঠিক, এমনকি আমাদের মাননীয় সংসদ সদস্যরা, আমাদের আগামী 1 বছর 2 বছর পরে নির্বাচন, মাননীয় সংসদ সদস্যরাও সেই জায়গাগুলোতে এলাকার মানুষগুলো, যাতে যে দরিদ্র মানুষগুলো ওনাদেরকে ভোট দিবে, সে লোকগুলো যেন ঠিকমতো এই আওতায় আসতে পারে, সেদিকে যেন ওনারা তদারকি করেন। জনাব ইশতিয়াক রেজা, আমরা দেখি যে পার্লামেন্টের মেম্বার, তারাই ব্যাংকের ডিরেক্টর, তারাই আবার আমদানিকারক, তারাই এবার চাল, তেল, ডাল, নুন এগুলো আমদানি করছেন এবং বাজার নিয়ন্ত্রণের মধ্যে তাদের একটা বড় ভূমিকা আছে অথবা প্রচ্ছন্নভাবেও থাকে। তো এই ধরনের একটা মানে কি বলবো, একটা সুবিধাবাদী একটা শ্রেণী বা গোষ্ঠী তৈরি করে সাধারণ মানুষের স্বার্থ কিভাবে আপনি প্রোটেক্ট করবেন? খুবই যৌক্তিক প্রশ্ন, এবং আমরা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে যে একটা শব্দ আছে, স্বার্থের দ্বান্দ্বিকতা, সেটি আমরা কোথাও অনুসরণ করছি না, সেই বিষয়টা বুঝতেই পারছি না। যিনি মন্ত্রী হচ্ছেন, যিনি এমপি হচ্ছেন, তিনি একই সাথে ব্যবসা করছেন, সেই ব্যবসাটাই করছেন, সেই মন্ত্রী হচ্ছেন যিনি ব্যবসাটা করতেন। খাদ্যমন্ত্রী তো নিজেই খাদ্য ব্যবসায়ী। এগুলো কিন্তু এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং এটাতে যেটা হয়, মন্ত্রীরা যদি, এমপিরা যদি ব্যবসার মধ্যে নিয়ন্ত্রণ আরোপ করে, তাহলে বাজারের নিয়ন্ত্রণটা আসলে আরও বেশি ঢিলাঢালা হয়ে যায়। আমরা যে বাজার অর্থনীতির কথা অনেকদিন ধরে বলছি, এই বাজার অর্থনীতিটা আসলে শেষ পর্যন্ত একটা লুটেরা অর্থনীতিতে পরিণত হয়েছে, কারণ এ অনেক বেশি
যারা বাজারটাকে অবৈধভাবে শোষণ করতে চায়, কারসাজি করতে চায়, তাদেরকে জন্য অনেক সুযোগ করে দিয়েছে। আন্তর্জাতিক বাজারের দাম বলেন আর বাজার কারসাজি বলেন, দুটো ক্ষেত্রে দায়িত্ব কিন্তু সরকারের। বাজার ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে হলো তথ্য। আপনার কাছে সেই তথ্য আছে কিনা যে আমার কোন মৌসুমে কোন পণ্যের চাহিদা কতটুকু বাড়ে এবং আমি সরবরাহের দিক থেকে আমি কোন জায়গাটা কিভাবে রাখতে পারি। এখন ডিমান্ড এবং সাপ্লাই সাইডের যে আমাদের যে অসামঞ্জস্যতা আছে, সরবরাহ এবং যোগান, এই জায়গাটা দেখবেন যে একটা খুবই অদ্ভুত অর্থনীতি কাজ করছে। বাজারে কিন্তু সরবরাহের ঘাটতি নেই, এমন পণ্যেরও দাম বাড়ছে। তার অর্থ হলো এখানে ভেতরে কোনো না কোনো একটা গোষ্ঠী বড় ধরনের প্রভাব রাখছে। এই জন্য বাজার যারা নিয়ন্ত্রণ করতে চান তাদের একটা ভেতরে গিয়ে দেখতে হবে, গভীরে গিয়ে দেখতে হবে। আমাদের কিন্তু মূল্য পূর্বাভাস একটি সেল আছে বাণিজ্য মন্ত্রণালয়ের, আজ পর্যন্ত তারা কোনো ধরনের পূর্বাভাস দিতে পারে না। তাহলে এই লোকগুলোকে সেখানে রাখা হয়েছে কেন? তারা তো ঠিকই বেতন নিচ্ছে, জনগণের অর্থে তারা সেখানে বেতন নিচ্ছে, সুবিধা নিচ্ছে, কিন্তু কাজটা তারা করছে না। আরেকটা হলো যে বিকল্প বাজার ব্যবস্থার চিন্তা ভাবনা করা। আমার হাতে অপশন কি আছে? আমার কাছে অনেকগুলো অপশন আছে। পিসমিল বেসিসে, রিয়েক্টিভ ফ্যাশনে, প্রতিক্রিয়াধর্মী আমি কিছু কাজ করতে পারি, যেটা এখন নিজাম ভাই বলছিলেন। আমি দরিদ্র জনগোষ্ঠীকে খাবার দিতে পারি, টিসিবির দেওয়াটাকে আমি প্রান্তিক পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারি। কিন্তু এটা কিন্তু কোনো স্থায়ী পদ্ধতি না, এটা হয়তো সাময়িক সময়ের জন্য একজন ইন্টারফারেন্স। আমাকে একটা প্রাতিষ্ঠানিক পদ্ধতির দিকে যেতে হবে। আমাকে আসলে জনগণের মধ্যে চিন্তা ভাবনা করতে হবে, নিম্ন আয়ের মানুষ এবং নিম্নবিত্ত যারা আছেন, ফিক্সড ইনকাম, তাদের জন্য রেশনিং প্রথা করতে হবে। আমরা দেখেছি প্রচণ্ড দরিদ্র বান্ধব কর্মসূচি 10 টাকার চাল, সেটি ব্যর্থ হয়েছিল, এই জনপ্রতিনিধিদের কারণেই ব্যর্থ হয়েছিল। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান, এমনকি আরও বড় জনপ্রতিনিধিরা তারা তাদের আত্মীয় স্বজনের নাম সেখানে ঢুকিয়েছিল। করোনার সময় আপনি দেখেছেন 2,500 টাকার ক্যাশ, সেটার মধ্যে কারা কাদের নাম ঢুকিয়ে দিয়েছিল। সুতরাং উনি যেটা বলছেন জনপ্রতিনিধি, তাদেরকেও বিশ্বাস করা যাচ্ছে না কিন্তু যে তারা এখানে সততার সাথে তারা সেই কাজটা করবেন। এই জন্য আপনার অ্যাপ্রোচটা হতে হবে খুবই প্রাতিষ্ঠানিক। আমি প্রতিষ্ঠান ভিত্তিতে এই কাজটা করতে চাই এবং সেই কারণে পাড়ায়, মহল্লায়, প্রান্তিক পর্যায় পর্যন্ত রেশন ডিলার পদ্ধতিটা করেন। এটা যেন আবার 74-75-এর মতন লাইসেন্স রাজে পরিণত না। কিন্তু রেজা ভাই, এটা তো ইন্টেনশন ইজ ভেরি গুড, ইন্টেনশন ভালো, ইন্টেনশন খুবই ভালো। প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যেটা নিজাম ভাই বললেন, খুবই ভালো, দরিদ্র বান্ধব, চমৎকার। কিন্তু প্রবলেম তো হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার পরে। আপনি 1 কোটি রেশন দিবেন যাদের, সেখানে আপনি প্রপার লোক রাখছেন পাবে কিনা, এবং আগের এক্সপেরিয়েন্স। এইজন্য প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে এটা করেন। বাংলাদেশে বাহিনীগুলোতে রেশন দেওয়া হয় না, কাকে নির্ভর করবে না আপনি যে সিস্টেমের মধ্যে, কাকে আপনি দেখেন। পাশাপাশি দীর্ঘদিনের প্রচেষ্টায় আমাদের কিন্তু ভালনারেবল গ্রুপ ফিডিংটা এখন একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিণত হয়েছে। সুতরাং আমি পারবো না এমন কিন্তু না, কিন্তু কিছু ফ্ল আছে, কিন্তু তারপরেও লার্জলি বড় ধরনের কোনো কমপ্লেন নাই কিন্তু বিজিডি কর্মসূচি নিয়ে। সুতরাং চাইলে পারা যায়। সুতরাং সেই প্রসেসটাকে আপনি নিয়ে আসতে হবে। আমাদের যেমন 16,000 কমিউনিটি ক্লিনিক আছে, এমনকি 6,000 লোকের জন্য এমনকি আমাদের 35টা ওষুধ ফ্রি দেওয়া হয়, এমনকি সেটা তো আমাদের ধারাবাহিকভাবে সুন্দর সিস্টেমে চলছে, সেখানে কিন্তু কমপ্লেন নেই। আমি মনে করি যে আমাদের এটা এখন যেহেতু সামনে নির্বাচন আছে, আগামী বছর আমাদের মাননীয় সংসদ সদস্য এলাকাতে আমি ওনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু সচেতন থাকলে, এমনকি আমাদের জেলা প্রশাসকরা আছেন, উপজেলার টিউনরা আছেন, এমনকি সবাই মিলে যদি সুন্দরভাবে একটা সম্মিলিত চেষ্টা করা যায়, আমার মনে হয় আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, রেশনিং প্রথা বা যে বিশেষ কার্ড, সেটা করলে বিশেষ মুহূর্তগুলোতে ক্রাইসিস তো হয়, সেক্ষেত্রে আমরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, এদেরকে তো রেশন দিচ্ছি, এদের রেশনিংটা তো ম্যানেজমেন্ট হচ্ছে। তা আমি মনে করি যে আমাদের বাকি জনগণের ভিতর থেকে রেশন কার্ড প্রথা চালু হোক। একসময় আমাদের হয়েছিল কিছু কিছু, যেটা আপনি বলেছেন 74-75 সালে কিছু কিছু রেশন, হ্যাঁ তখন দুর্ভিক্ষ ছিল অনেক বেশি, কিছু কিছু রেশনিং কার্ডে আমরা তো যে তথ্যগুলো পাই আর কি, যে এখানে যতটুকু রেশনিং কার্ড নিয়ে বা বিভিন্নভাবে প্রভাকাণ্ডা হয়েছে, এর থেকে বেশি না, যতটুকু মানে রেশনিং কার্ড নিয়ে দুর্নীতি হয়েছে বলা হয়েছে, আমরা সেখানে প্রভাকাণ্ডাটা অনেক বেশি করা হয়েছে। সেই সময় থেকে তো বাংলাদেশ অনেক উন্নতি করেছে, এখন সরকারের কাঠামো বড় হয়েছে, অনেক শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি হয়েছে, এখন প্রশাসনিক স্তরগুলো কিন্তু অনেক ভিন্ন, সুতরাং এটা সম্ভব। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলেন যে যুদ্ধের জন্য তো সব পণ্যের মূল্য বৃদ্ধি হওয়ার কোনো কারণ নাই। আজকে মন্ত্রী বললেন, পরিকল্পনা তো উনি বললেন যে যুদ্ধ শেষ হলে দাম কমে যাবে। এটা মানে কতটা সরলীকরণ?
হয়েছে। খুবই সরলীকরণ কথা। যুদ্ধ কখন শেষ হবে কেউ জানে না, যুদ্ধ কি আদৌ শেষ হবে কিনা, নাকি আরো অনেক সময়ের জন্য চলবে, এগুলো ভেবেচিন্তে কথা বলা উচিত। আমরা আরো অনেক অসংবেদনশীল কথাবার্তা বিভিন্ন মন্ত্রী সচিব এদের মুখ থেকে শুনি, এগুলো কিন্তু এক ধরনের নিষ্ঠুরতা হয়ে দাঁড়ায়। কিন্তু এই ধরনের কথা আমার কাছে মনে হয় যার যেটা এরিয়া সেই বিষয়ে কথা বলেন, অন্যরা এই বিষয়ে না কথা বলাই ভালো। জি, যেমন জাতিসংঘের মহাসচিব গুতেরেস গতকালকে যেটা বলেছেন যে ইউক্রেনের যুদ্ধের পরে দেখা যায় খাদ্য সংকটের সৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় দুর্ভিক্ষ হতে পারে। না, কিন্তু আমি এই প্রশ্নটা আপনি কন্টিনিউ করবেন, কিন্তু বাংলাদেশে বা বিশ্বে কোথায় এখন খাদ্য সংকটের জন্য দ্রব্যমূল্য বাড়ছে? খাদ্যের অভাবে ইতিহাসও দেখা যায়নি, এটা তো মজুতদারি আড়তদারি। দ্রব্যমূল্য আমরা যে কদিন আগে দেখেছি জার্মানিতে 8% দ্রব্যমূল্যের দাম বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্রব্যমূল্য ওই সমস্ত দেশে বেড়েছে, কিন্তু তাদের দেশে আমাদের মতো এরকম হত দরিদ্র লোক নাই। তাদের ওই দরিদ্র না, তাদের আপনি পশ্চিমবঙ্গের কথা জানুন, ওখানে কি আপনি হাহাকার দেখতে পাচ্ছেন? তারা তো আমাদের চেয়ে খাদ্যের অভাবে তো হচ্ছে অবস্থা। আমি তো আগেই বললাম যে আমাদের সিস্টেমের কারণে সিন্ডিকেশনটাকে ভাঙতে হবে এবং কি দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় মজুত করে রেখেছে। যে কদিন আগে আমরা দেখলাম যে কয়েক জায়গাতে জরিমানা করা হচ্ছে, জরিমানা না, ওদেরকে মানে আমার মনে হয় স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদেরকে জেলে পুরানো উচিত না। আরবিট্রারি দাম বাড়ানো আরেকটা প্রবলেম। রমজান আসার আগেই এক ধরনের কারসাজি করে যারা তেল, চিনি, চাল যারা আমদানি করে বা সরবরাহ করে তারা একটা কাজ করার চেষ্টা করে জিনিসের দাম যেগুলো খুব প্রয়োজনীয় সেই জিনিসগুলোর দাম বাড়িয়ে দেয়। তারপরে মন্ত্রীরা বলেন যে রমজানে আর বাড়ানো হবে না, কিন্তু দাম কিন্তু আগেই বাড়িয়ে ফেলা হয়েছে। তখন রমজানে আরেক দফা ক্রাইসিস তৈরি হয় এবং রমজানকে সামনে রেখে আরেক দফা দাম বাড়ানো হয়। আমার কাছে মনে হয় যে ব্যবসায়ীরা নিজেরা দাম বাড়ানোর মতন কর্তৃত্ব নিয়ে নিল কি করে? দেশে তো একটা সরকার আছে। এইটা হলো বড় জায়গাটা। আরেকটা হলো সিস্টেমের মধ্যে গন্ডগোল আছে। সিস্টেমের গন্ডগোল কি? যিনি চালে মনোপলি তিনি কিন্তু তেলেও মনোপলি করছেন, তিনি চিনিতেও মনোপলি করছেন, তিনি মুগ ডালে মনোপলি করছেন, মসুর ডালে মনোপলি করছেন। 4-5টা কোম্পানির হাতে বন্দী হয়ে গেছে। এর থেকে তো 6টা কোম্পানি বলা হয় আর কি, বড় বড় কোম্পানি, এবং ওরা এগুলো নিয়ন্ত্রণ করে। এফোর্ডও করে না, এফোর্ড করতে পারে না। এই যে বিপুল পরিমাণ তেল আমদানি করে এটাকে আবার রিফাইন করা, এটাকে বাজারজাত করা, এটার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার। তারপর আমাদের আরো কতগুলো ব্যাপার আছে। আমাদের মাননীয় খাদ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের যে বাবা বাণিজ্য মন্ত্রীকে বলবো যে পেঁয়াজের কথা বলা হয়, আমাদের 25 লক্ষ টন পেঁয়াজ লাগে ইয়ারলি, কিন্তু দেখা যায় আমাদের 25% থেকে 30% পেঁয়াজ আমাদের নষ্ট হয়ে যায়। উৎপাদন করি, হ্যাঁ করে, কিন্তু আমাদের আমদানি করতে হয় যত যে 25% পেঁয়াজ আমাদের নষ্ট হয়, সেই 25% বা আরো 5% আমাদের 30% পেঁয়াজ আমদানি করতে হয়। আমরা প্রিজার্ভেশনের মধ্যে যেতে হবে, এমনকি প্রিজারভেটিভ পৃথিবীর অন্যান্য দেশে আছে, আমাদের দেশে আমার মনে হয় সেই জায়গাতে আমাদের এগিয়ে যেতে হবে। প্রিজার্ভেশন ওই ধরনের বিনিয়োগ করতে গেলে তো ব্যবসায়ীরা সেটা হইতে দিবে না, কারণ আপনার হাতে যদি পর্যাপ্ত প্রিকশন থাকে তো প্রিকশন থাকলে দাম বাড়ানো। আমরা মধ্যমায়ের দেশে, আমরা আমাদেরকে এখন যেতে হবে সেখানে। একটা বেনেভোলেন্ট গভর্নমেন্ট, আমরা কি দেশকে কি গরিব রেখে দেবো? আমরা বারবার কি আমদানি করব? আমরা বারবার আমাদের জিনিস নষ্ট করব? ব্যবসায়ীদেরকে লাভ দিতে পারবেন না। না, ব্যবসায়ীরা না, ব্যবসায়ীরা বলতে বেশিরভাগ ব্যবসায়ী ভালো, কিছু কিছু ব্যবসায়ী যেন এক জায়গায় 10 জনের মধ্যে যদি 2 জন খারাপ হয় সেই ওটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমাদের সেই জায়গায় যেতে হবে, সেই জায়গায় হাত দিতে হবে। এমনকি যারা এই ব্যবসাকে নষ্ট করতেছে, মানুষের মানুষকে ক্ষুধার্ত করতেছে, মানুষকে বঞ্চিত করতেছে, মানুষের খাদ্য অধিকার থেকে বঞ্চিত করতেছে, তাদের বিরুদ্ধে এখন বলেন একটা ঘটনা দেখেছেন যেখানে যারা রং ডুয়ার, যারা এগুলোর পেছনে কলকাঠি নেড়েছে বা সিন্ডিকেশনের মূল হোতা, একদিন একটা ঘটনা বললেন যে যাকে অ্যাকাউন্টেবল করা হয়েছে? না, আমাদের দেশে আমি যেমন আমাদের একসময় বলা হতো যে যুক্তরাষ্ট্রের কথা আমি বলি যে একসময় যে খাদ্য ভেজাল করার কারণে যুক্তরাষ্ট্রের 16টা স্টেটে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এমনকি তারপরে যুক্তরাষ্ট্র খাদ্য ভেজাল করে নাই। এমনকি দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু আমি এই যে রমজান মাস আসতেছে, শুধু যে আপনি খাবারের কথা বলতেছেন, আবার ভেজাল খাবারও তো আসতেছে, ভেজাল খাবার আসতেছে, ভেজাল খাবারগুলো দেখা যাচ্ছে যে আপনার মোবিল দিয়ে জিলাপি বাঁচতেছে, তারপর দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ওই যে ডালটার মধ্যে এটা মিক্সড করতেছে, তারপরে গুড়ের নাম দিয়ে বিভিন্ন ভাবে কৃত্রিম গুড় বানানো হচ্ছে কেমিক্যাল দিয়ে, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল দিয়ে আপনার কেক বানানো হচ্ছে। তাইলে আমাদের এই যে মানুষগুলো খাচ্ছে, তার কিডনি আক্রান্ত হচ্ছে, তার লিভার আক্রান্ত হচ্ছে, তার হাইপার টেনশন হচ্ছে, সে হৃদরোগ আক্রান্ত হবে, তার স্ট্রোকের ঝুঁকি থাকবে। তো আমরা তো সেদিকেও আমরা যাচ্ছি না। আমার মনে হয় যে আমাদেরকে যদি সরকার এই যে যারা খাদ্য ভেজাল করে এবং যারা খাদ্য মজুত করে এবং কালোবাজারি করে তাদের বিরুদ্ধে আমার মনে হয় এখন সময় এসেছে যে মানুষকে যারা, সরকার তো আন্তরিকভাবে চেষ্টা করতেছে আমাদের এই কথাটা রাজনৈতিকভাবে কথাটার ইমপ্লিকেশন অন্যরকম।
তারপরেও একটু আলোচনায় আনতে চাই, সেটা হলো যে অপোজিশন তো সরকারকে ঘায়েল করার জন্য মন্তব্য করছে, করেই যাবে। সেরকমও একটা মন্তব্য হয়েছে যে ক্রয় ক্ষমতা বেড়েছে ওবায়দুল কাদের আর হাসান মাহমুদ সাহেবের, ওনাদের ক্রয়, মানে এটা একটা প্রতীকী অর্থে হয়তো বোঝাচ্ছেন যে কিছু মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা ক্রয় ক্ষমতার তাদের সেইভাবে তাদের পারচেজিং ক্যাপাসিটি নেই। অথবা পার ক্যাপিটা ইনকামের কথা যখন বলা হয় তখন $3,000 বা ক্লোজ টু $3,000 ইনকাম হয়ে যায়, কিন্তু আসলে মানুষের অবস্থাটা কি, প্রকৃত চিত্রটা কি? পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়টা কিন্তু সবসময় একটা গড় হিসাব, এবং সবার যে বাড়ে তা কিন্তু না। কিন্তু বলা হয় যে অর্থনীতিতে বলা হয় যে যদি সামগ্রিকভাবে মাথাপিছু আয় বাড়ে তার একটা ট্রিকল ডাউন ইফেক্ট সব জায়গায় গিয়ে পড়ে, সব স্তরের মানুষের মধ্যেই তার একটা প্রভাব পড়ে। কিন্তু অর্থনীতিতে যদি ন্যায্যতার জায়গাটা শূন্য হয়ে যায় তাহলে বৈষম্য বাড়ে। বাংলাদেশে যে অবস্থাটা তৈরি হয়েছে এটা অসাম্য সাংঘাতিকভাবে বাড়ছে কিন্তু, এবং এটা সত্যি কথা যে মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি আমরা ধরে রাখতে পেরেছি, এটি সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে এর মোহ থেকে আমাদের একটু বেরোতে হবে। জিডিপির যে মোহ, সেখান থেকে আমাদের বেরোতে হবে, মাথাপিছু আয়ের মোহ থেকে বেরোতে হবে। আপনার 100 টাকা, আমার 20 টাকা, গড়ে দুজনের 60 টাকা, আসলে তো আমার আয়টা 20 টাকায় আছে। আমারটা কমে 10 টাকা হয়েছে, আপনার 110 টাকা হয়ে গেছে, কিন্তু জিডিপি প্রবৃদ্ধি হয়তো 60 টাকায় আছে, এবং মাথাপিছু আয়ও হয়তো 60 টাকায় আছে। তো এই বৈষম্যটা আমরা অনেক দিন থেকে দেখছি, মানুষের মাসে অর্থনৈতিক বৈষম্যটা প্রকট আকার নিচ্ছে, এবং সেখানে এই মাথাপিছু আয়ের বিষয়টা আসলে ধোপে টিকে না। এটার কথা যারা বলছেন তারা বাস্তবতাকে অস্বীকার করছেন। নিঃসন্দেহে মানুষের মাথাপিছু আয় একটা ইন্ডিকেটর অর্থনীতির, জিডিপি প্রবৃদ্ধি অবশ্যই একটা ইন্ডিকেটর, কিন্তু এটাই সব কিছু না। মানুষ কিরকম আছে, মানুষ কতটা স্বচ্ছন্দের মধ্যে আছে, কতটা ভালোভাবে তার জীবনযাপন করতে পারছে, কতটা খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার ভিতরে আছে, সেটির পরিমাপকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা যে নেই টিসিবির ট্রাকের চিত্র তো সেটাই বলে। জনাব ইশতিয়াক রেজা, আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করছিলাম, কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের জাতির ইতিহাসে, 17ই মার্চ জাতির জনকের জন্মদিন, এবং তার জীবন সংগ্রামের কথা তো বলে শেষ করা যাবে না। আমাদের মুক্তি সংগ্রামী মহানায়কের প্রতি আপনি কিভাবে শ্রদ্ধা জানাবেন? বঙ্গবন্ধুর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। জাতির পিতার আজ দিনটা চলে গেলে আগামীকাল 102তম জন্মদিন। আমরা তো এর মধ্যে জন্মশতবার্ষিকীর নানা আয়োজনের মধ্যে ছিলাম। বঙ্গবন্ধু আমার কাছে, আমি যদি ব্যক্তিগতভাবে চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে বাঙালির বড় পরিচয় নির্মাণ করেছেন বঙ্গবন্ধু। যে বাঙালি ছোট ছোট জায়গায় স্বপ্ন দেখত, প্রথম বড় স্বপ্নের জায়গাটা তৈরি করেছিলেন তিনি, যে আলাদা দেশের নাগরিক, মানচিত্র আলাদা, তার ভূমি আলাদা, তার স্বাধীনতার কথা। এবং আমি যখন ইতিহাস দেখি, বঙ্গবন্ধু সেই কবে থেকেই তার যে খুব ঘনিষ্ঠ যারা, তাদের সাথে আলাদা বাংলাদেশের কথা ভাবছিলেন, এবং তিনি সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন করে ছেড়েছেন, এবং সেটা যেন তার জীবনের উপর দিয়ে কী গেছে সেটা আমি জানি। আমি সবসময় বলি যে বঙ্গবন্ধু বড় রাজনীতি করতেন, তিনি কখনো ক্ষুদ্রের সাধনা করেন নাই। আজকে চারিদিকে যে ভক্তির প্রাবল্য দেখতে পাই বঙ্গবন্ধুর প্রতি, তারা বঙ্গবন্ধুর, আমি সবার কথা বলবো না, কিন্তু অধিকাংশই বঙ্গবন্ধুর যে জীবনের আদর্শ সেগুলো কিন্তু অনুসরণ করে না। আপনি যদি তার বক্তৃতাগুলো দেখেন, দেখবেন সবচেয়ে বেশিবার উচ্চারিত শব্দ হলো মানুষ। তিনি বলেছেন আমার মানুষ। তিনি বারবার মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, মানুষের কথা বলেছেন। আমাদের রাজনীতিতে এখন আমি ভাবনাটা আছে, আমার ভাবনাটা আছে, আমাদের কথাটা নাই, কিন্তু আই আছে, উই নাই। এবং এই যে তারা শুধুমাত্র নিজস্ব সম্পদ গড়ার, নিজস্ব প্রতিপত্তি, আধিপত্য বজায় রাখার যে রাজনীতি করছেন জায়গায় জায়গায়, সেটি নাই। বঙ্গবন্ধু উদার অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, কিন্তু একই সাথে তিনি ধার্মিক মানুষও ছিলেন। কিন্তু তার হৃদয়ের উদারতা, তার জীবন আচরণের যে ঔদার্য, সেটা কিন্তু আমরা কেউ নিতে পারিনি আমরা তার কাছ থেকে। বঙ্গবন্ধু দেখতে বড় মানুষ ছিলেন, লম্বায়, তিনি দেখতে ঋজু মানুষ ছিলেন, একই সাথে বড় হৃদয়ের মানুষ ছিলেন। আজকে চারিদিকে যে ক্ষমতার ভাগাভাগির যে রাজনীতি দেখি, একে অন্যকে ঘায়েল করার যে রাজনীতি দেখি, বিদ্বেষ এবং বিভাজনের যে রাজনীতি দেখি, আমরা যে মানে ক্ষুদ্রের রাজনীতি দেখি, এটা বঙ্গবন্ধু করেন নাই। আহমদ ছফার একটি বক্তব্যের কথা আমি বলতে পারি যে 1994 সালে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বলেছিলেন যে আজ থেকে 100 বছর পরে কোনো সন্তান যদি তার বাবাকে প্রশ্ন করে এই বাংলাদেশে কে ছিল, সে কিন্তু বলবে একটা মানুষ ছিল যার হৃদয়ের তেজ ছিল, সূর্যের আলোর মতন তার জীবনের উদ্দীপনা ছিল, এবং সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হলো তার সাহস, এবং তার চেয়ে বেশি ছিল তার অসংখ্য দুর্বলতা মানুষের জন্য।
অসম্ভব সুন্দর একটা বিশ্লেষণ হয়েছে। জি ধন্যবাদ। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী একটু পরে আরম্ভ হবে, যেহেতু আমরা এখন আপনাদের শোতে আছি। তো আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবারের প্রতি, বেগম ফজলুন্নেসা মুজিব সহ 15 আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। আসলে আমরা বাঙালিরা কখনোই স্বাধীন ছিলাম না। আপনার মোগল আমল বলেন, তারপরে আপনার আফগানি আমল বলেন, ব্রিটিশ আমল বলেন, পাকিস্তানি আমল বলেন, বঙ্গবন্ধুই প্রথম বুঝতেছিল যে বাঙালির স্বাধীনতার প্রয়োজন। এমনকি অনেকে বিক্ষিপ্তভাবে বাংলা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তান নামক রাষ্ট্রটির মধ্যে প্রথম ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জেল খেটেছেন। প্রথম 11ই মার্চ উনি প্রথম 48 সালে 11ই মার্চ উনি আন্দোলন জেল খেটেছেন। 52 সালে ভাষা আন্দোলনটা যখন সংগঠিত হয় তখন বঙ্গবন্ধু জেলে এবং জেলখানা থেকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন এবং উনি অনশন করতেছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের অনেক শিক্ষক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান, সারোয়ার মুর্শিদ, আমাদের প্রফেসর মনির চৌধুরী সহ অনেকে কিন্তু অংশগ্রহণ করেছেন। এই ধাপে ধাপে 52 সাল থেকে ভাষা আন্দোলনের যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবুল বারাকাত সহ অনেকেই, শফিউর সহ যারা শহীদ হয়েছেন 21শে ফেব্রুয়ারিতে, 21শে ফেব্রুয়ারিকে উনি প্রতিষ্ঠিত করেছেন যে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, এমনকি এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে 1998 সালে ইউনেস্কো স্বীকৃত হয়েছে বঙ্গবন্ধুর কারণে। বঙ্গবন্ধু এরপরে 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা বাঙালি জাতি মুক্তি সনদের জন্য যে দলিলটা দিয়েছেন, এটার জন্য 69 সালে মিথ্যা মামলা দিয়ে উনি আগরতলা ষড়যন্ত্র মামলায় উনি জেল কেটেছেন। এদেশের মানুষ বঙ্গবন্ধুকে মুক্ত করেছেন। এমনকি বঙ্গবন্ধু বিভিন্নভাবে এদেশের মানুষকে উদ্বুদ্ধ করে 70 নির্বাচনের পর দেখা গেল যে, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, 70 নির্বাচনের পর 71 সালে যখন আমাদের ক্ষমতা দিল না, 2 তারিখে স্বাধীনতার পতাকা উত্তোলন করলো এদেশের ছাত্ররা, 3 তারিখে স্বাধীনতার ইস্তার, 7 মার্চের ঐতিহাসিক যে ভাষণটি দিয়েছেন সেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয়। 19 মিনিটের ভাষণে বঙ্গবন্ধু এমন ভাষণ দিয়েছেন যে 26শে মার্চ পর্যন্ত পাকিস্তানিরা ওনাকে কোনোভাবে দেশদ্রোহী সে আখ্যায়িত করতে পারে না। ওনার বক্তৃতায় উনি বলেছেন আমাদের এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের শ্রদ্ধার কথা জন ইস্তেকরা বললেন, আমরাও বলছি। কিন্তু একই সঙ্গে যে এখনকার বাস্তবতায় যে আমরা বঙ্গবন্ধুর সেই চিরন্তন সেই চেতনার যে বাণী বা যে ভাবনাগুলো, সেগুলোকে এত বছর পরে আমরা ট্রান্সলেট করতে না পেরে আমাদের হতাশা কি বাড়ছে নাকি দিন দিন? না, সে প্রক্রিয়াগুলো চলছে। যেমন আমি শেষ কথাটা বলি, মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ বাঙালির অর্থনৈতিক মুক্তির জন্য কথা বলে গেছেন। যদি এর মধ্যে আলোচনা করি, যদি পাকিস্তানিরা রাজি হয় তাহলে আমরা পাকিস্তানিদের সাথে জোটে থাকবো, কিন্তু পরবর্তী মানে স্বাধীনতার ঘোষণা দেন। এমনকি স্বাধীনতার 9 মাসের পর বঙ্গবন্ধু 3.5 বছরের যে দিক নির্দেশনা বাঙালি জাতিকে দিয়ে গেছেন, এমনকি বঙ্গবন্ধুর মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত আমাদের জিডিপি ছিল 9%। এমনকি বঙ্গবন্ধু যে কর্মসূচি, এই যে কৃষি রিসার্চ ইনস্টিটিউট, বাংলা এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা মৎস্য উন্নয়ন কর্পোরেশন, আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা মৎস্য উৎপাদন বলেন, ভেজিটেবল উৎপাদন বলেন, আমাদের ফ্রুটস উৎপাদন বলেন, আমরা প্রতিটা জায়গায় ধান উৎপাদন বলেন, আমরা কিন্তু পৃথিবীর 10টি দেশের মধ্যে আছি। মুক্তি সংগ্রামও আমরা মুক্তি অর্জিত হয়েছে, আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি। না, অর্থনৈতিক মুক্তি আরো প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছে বঙ্গবন্ধু যে দর্শনটাকে কার্যকরী করে এদেশের মানুষের, যাতে এদেশের প্রতিটা মানুষ যেন স্বাবলম্বী হতে পারে। এবং দেখেন হত দরিদ্রদেরকে উনি আজকে ঘর দিচ্ছেন, এবং কি দেখা যাচ্ছে যে ইতিমধ্যে 4 লক্ষ 5 লক্ষ ঘর দেওয়া হয়ে গেছে। তো আমরা যেটা মনে করি যে মানে আমাদের দেশ সঠিকভাবে চলছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছে, এবং বঙ্গবন্ধুর আদর্শ তখনই বাস্তবায়িত হবে যদি এদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি পায়। আমরা কিন্তু সে পথে হাঁটছি। এই যে দেখেন আজকে আমাদের মেট্রো রেল দেখেন, আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্পটি দেখেন, আমাদের কর্ণফুলী টানেল দেন, এলিভেটেড এক্সপ্রেস দেখেন, পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু চালু হচ্ছে। অর্থনৈতিকভাবে আমরা কমিউনিকেশন বলেন, সবকিছু বলেন, কিন্তু সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। আমরা আশা করব যে এদেশের মানুষ, এদেশের তরুণ সমাজ আজকে বঙ্গবন্ধুকে যদি ভালোভাবে পড়ে, জানে, তাহলে তারা সমৃদ্ধ হবে। আমাদের বাঙালি জাতি হিসাবে আমরা গর্ববোধ। আরেকটা কথা বলবো যে বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি যে 1974 সালে যখন আমাদেরকে জাতিসংঘের আমাদের সদস্য হওয়ার পর বঙ্গবন্ধু কিন্তু 28শে সেপ্টেম্বর কিন্তু বাংলায় ভাষণ দিয়েছেন। আজকে দেখেন আমাদের কিন্তু বঙ্গবন্ধু সে কাজটি করেছেন। এমনকি আজকে দেখেন আমাদের আজকে বাংলা ভাষা জনাব ইশতিয়াক রেজা যে কথাটি বললেন যে আমরা মানে বিভিন্ন দিকে অগ্রগতি অর্জনের কথা উনিও বলেছেন, খুব সুন্দর করে উনি বলেছেন। কিন্তু যে মানে 50 বছর পরের বাংলাদেশকে যেখানে আমরা যেতে পারতাম, কম্পেয়ারিং টু দ্য আদার নেশনস, বঙ্গবন্ধুর যে ওনার যে মর্মান্তিক বিদায়, সেটা কারণে সেটা তো ডেফিনেটলি হোঁচট খেয়েছে, কিন্তু সেই জায়গায় কি আমরা আসলে পৌঁছাতে পেরেছি কিনা? পৌঁছাতে পারিনি, এবং পৌঁছানোর চেষ্টাটাও আমার কাছে মনে হচ্ছে যে অনেক সুদূর পড়া হতো।
অর্থনৈতিক মুক্তি আমাদের নিঃসন্দেহে প্রয়োজন এবং উন্নয়নের স্পৃহা মানুষের ভিতরে তৈরি হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে। ফলে আমরা বড় প্রকল্প বাস্তবায়ন করছি, আমাদের ইকোনমি অনেক বেশি মুভিং ইকোনমি। কিন্তু আমাদের যেই জায়গাটায় একটা সংকট তৈরি হয়েছে সেটা হলো যে আমাদের কয়েকটা মৌলিক জায়গায় ৭১-এ আমাদের চাওয়াটা কি ছিল? চাওয়াটা ছিল একটা উদার অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ। তিনটা কথা দেখেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা উদারতার পথ থেকে অনেক অনেক বেশি কিন্তু হিংসা, বিদ্বেষ, সহিংসতার পথে হাঁটছি। অসাম্প্রদায়িকতার চাইতে কিন্তু আমরা অনেক বেশি মৌলবাদী। এই নোয়াখালীতে আমরা দেখলাম বেগমগঞ্জের একটি জায়গায় তারা ইসলামিক শাসন কায়েম করে বসেছে, সেখানে গান বাজনা নিষিদ্ধ। এই কাজগুলো কিন্তু নির্বিবাদে হচ্ছে, কোথাও কিন্তু প্রতিরোধ নাই কিন্তু, এবং কোথাও কিন্তু বলা হচ্ছে না। কিন্তু রেটরিকটা বদলে গেছে, মনে হচ্ছে তারা আমাদের রেটরিক, আমরা শুধু ক্ষীণকণ্ঠে কৈফিয়ত দিচ্ছি। যারা মুক্তিযুদ্ধের কথা বলছি, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছি, তাদের আপনি দেখেন তাদের রিয়েকশন, তারা রিয়েক্টিভ হয়ে দাঁড়িয়েছে, তারা কিন্তু নিজেরা এজেন্ডা সেট করতে পারছে না। ৩ নম্বর জায়গাটা হলো আমাদের জ্ঞান বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে আমরা কিন্তু সেই জায়গাটা যেতে পারি। আজকে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ, বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় গ্লোবাল র্যাঙ্কিংয়ে আসে না। বাংলাদেশের শিক্ষক বলেন, বাংলাদেশের গবেষক বলেন, অর্থনীতিবিদ বলেন, তাদের লেখা গ্লোবাল সায়েন্স জার্নালে কিংবা ইকোনমিক জার্নালে সেভাবে আমরা দেখতে পাই না। অথচ আপনি হয়তো অনেক ছোট দেশের লেখা কিন্তু সেই সব জার্নালগুলোতে দেখতে পাবেন। এই যে ইউক্রেন ওয়ারের যে সারা পৃথিবী থেকে যে অ্যানালিসিসগুলো আসছে সারা পৃথিবীতে, কোথায় হন্ডুরাস থেকে আলোচনা করছে বড় বড় অর্থনীতিবিদ, আমি দেখতে পাচ্ছি রেগুলার CNN, BBC, আমি তো দেখতে পাচ্ছি না আমাদের দেশ থেকে কেউ। আমাদের ক্লাইমেট চেঞ্জের উপরে যে আমরা এত কথা বলছি, আমি তো সেখানে আমাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা কোয়ালিটির জায়গা চেয়ে অনেক বেশি কোয়ান্টিটিতে হয়তো নজর দিয়ে ফেলছি। আমাদের একটু কোয়ালিটির দিকে যাওয়া উচিত। আমি মনে করি অল্প হোক, কিন্তু সেটা যেন অনেক ভালো হয়। আমি সেই জায়গাটার কথা বলবো, এবং সেখানে সত্যি সত্যি আমরা আসলে আগামী 50 বছরে বাংলাদেশকে কোথায় দেখতে চাই? আমরা দেখতে চাই বাংলাদেশ একটা জায়গায় যেমন তৈরি করেছে যে এত মানুষ, ছোট্ট দেশ, এটা নিয়ে একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সাথে আমাদের মানুষজন পৃথিবীর বুকে অত্যন্ত আত্মমর্যাদাশীল হয়েছে কিসে? জ্ঞান বিজ্ঞান গবেষণায়। সেই জায়গাটায় ওই জায়গাটা একটা বিজ্ঞান মনস্ক জাতি হতে পারলাম না, এটা 50 বছরের সবচেয়ে বড় ব্যর্থতার। ওই জায়গাতে জিজ্ঞেস করবো যে আজকে জাতীয় শিশু দিবস, তো শিশুরা নেক্সট জেনারেশনের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা যে দেশটাকে রেখে যাব, আমরা সবাই থাকবো না এক সময়, তাদের জন্য যে রেখে যাব, সেখানে যে একটা মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, একটা বিজ্ঞান মনস্কতার উপর ভিত্তি করে একটা সমাজ বিনির্মাণ করার যে চিন্তা, সেই জায়গায় আমাদের শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন? আমি মনে করি যে এখন আমাদের সময় এসেছে যে আমাদের যুগের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষার্থীদেরকে এখন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে যেতে হবে, যেটা যুগের প্রয়োজন। এবং যেমন আমরা ইউনিভার্সিটিতে বলছি ইন্ডাস্ট্রি এবং ছাত্ররা এক জায়গায় যেতে হবে, ইন্ডাস্ট্রির কি প্রয়োজন সেই অনুযায়ী ছাত্রদেরকে আমরা প্রডিউস করব। তার জন্য দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের ৬,০০০ থেকে আমরা কিন্তু ১,০০০ ছাত্র কমিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টগুলো, যেগুলো প্রয়োজন। গ্লোবাল অ্যাসপেক্টে আমাদের যেটা প্রয়োজন, আমরা আমাদের শিশুদেরকেও, যেমন একসময় আমরা ছোট আমরা কোয়ালিটির উপরে কতটা ফোকাস করতে পেরেছি কিনা, আমরা যতটুকু পেরেছি। উনি যেটা বলেছে যে আমাদের শিক্ষার হার বেড়েছে, কিন্তু আমাদের গুণগত শিক্ষাটা বাড়াতে হবে। আমাদের রিসার্চ বেস ক্ষেত্রে আমাদেরকে রিসার্চের দিকে আমাদের মনোনিবেশ না। বাধার হলো যে আমাদের বাজেট কম। যেমন আপনার বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পরে শিক্ষার বাজেট ছিল 4%, এমনকি দেখেন উনার 3জন PS ছিলেন, 3জন শিক্ষা সচিব ছিলেন শিক্ষাবিদ, যেমন ডক্টর এআর মল্লিক প্রথম শিক্ষা সচিব, ডক্টর আব্দুল্লাহ মতি শরফুদ্দিন সেকেন্ড শিক্ষা সচিব, থার্ড ছিলেন আপনার আমাদের প্রফেসর কবির চৌধুরী, এমনকি শিক্ষামন্ত্রী ছিল ডক্টর প্রফেসর ইউসুফ আলী। অর্থাৎ উনি শিক্ষা এবং শিক্ষকদেরকে উনি মারাত্মকভাবে গুরুত্ব দিতেন। এমনকি কৃষি ময়মনসিংহে গিয়ে কৃষিবিদদেরকে উনি যে সম্মান দিয়েছেন, ওদেরকে প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদের কৃষক বাঁচলে এ দেশ বাঁচবে। এমনকি কৃষির উপরে উনি কৃষিভিত্তিক একটা অর্থনীতি করার জন্য উনি কাজ করেছেন। অর্থাৎ কৃষির রিসার্চ দিয়ে আজকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, কিন্তু তারা পরে শিল্প বিপ্লবী গেছে, প্রথম কিন্তু তারা কৃষিকে গুরুত্ব দিয়েছে। বঙ্গবন্ধু সেটা বুঝতে পেরেছিলেন। আমাদেরও এখন সময় এসেছে যুগের চাহিদা অনুযায়ী গ্লোবালাইজের মধ্যে আমরা যদি বসবাস করছি, আমাদের সে পত্রে আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের বিজ্ঞান ভিত্তিক এবং সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা কারিকুলাম করেই আমাদের বাচ্চাদেরকে সেভাবে উদ্বুদ্ধ করতে হবে, এবং সেই শিক্ষা আমাদের বাচ্চাদেরকে দিতে হবে যে আগামী দিনের শিক্ষা এই
এবং তুমি শিক্ষা অর্জন করার পর যেমন আমাদের এখন মাস্টার্স, এত মাস্টার্সের আমাদের প্রয়োজন নাই। আমাদের যেমন বিদেশে বাচ্চারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়লেই তারা কিন্তু কর্মক্ষেত্রে চলে যায়, কিন্তু তারপরে অনেকে অনার্সে যায়, অনেকে মাস্টার্সে যায়। আমাদেরকেও কিন্তু সে ভোকেশনাল বেস এবং কি আমাদের ওই ধরনের শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং ওই ধরনের শিক্ষার কারিকুলাম আমাদের ডেভেলপ করতে হবে বলে আমি মনে করি। জি, কিন্তু আমরা তো অনেক সময় শুনি যে বাজেট আছে, কিন্তু বাজেটটা ঠিকমতো, রিসার্চের বাজেটটা ঠিকমতো ব্যবহার হচ্ছে না, যেটুকু আছে সেইটাও কিন্তু কাজে লাগছে না। রিসার্চের মন মানসিকতাই গড়ে ওঠেনি, পরিবেশ গড়ে ওঠেনি, একটা মনোজগৎ তৈরি হয়নি। এবং আপনি চারিদিকে দেখবেন প্রশাসক, উর্দি পড়া উর্দি ছাড়া প্রশাসক, সবাই প্রশাসক হতে চায়, হ্যাঁ প্রশাসক হতে চায়, সবাই নিয়ন্ত্রণ করতে চায়, সবাই ক্ষমতা প্রদর্শন করতে চায়, কিন্তু কেউ গবেষণা আত্মনিয়োগ করতে চায় না। আজকে বুয়েটের ইঞ্জিনিয়ারিং পড়ে সে এসে বিসিএস এ প্রশাসন ক্যাডারে যাচ্ছে, ফরেন সার্ভিস ক্যাডারে যাচ্ছে, ওই ডাক্তাররা ডাক্তারি ছেড়ে দিচ্ছে, কৃষিবিদরা কৃষিবিদে থাকতে চাচ্ছে না। এগুলো বড় ধরনের অপচয়। না, অনেকে করছে, কিন্তু এটা সংখ্যা বাড়াতে হবে। গবেষণা তো অবশ্যই করছে। শিক্ষাটাকে একই সাথে প্রশাসনিক ব্যবস্থাটাকে একেবারে আমি যেটা বলবো যে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এটা মোটেও প্রো পিপল না, জনবান্ধব। কেন আমরা এই আলোচনা করছি? কারণ আমরা বঙ্গবন্ধুকে যখন স্মরণ করি, তখন বঙ্গবন্ধু তো তার আজীবনের লালিত স্বপ্ন ছিল যে এই দেশটি মুক্তি, স্বাধীন হবে। সেজন্যই আমাদের এটা রেলেভেন্স আমরা খুঁজে পাই। তো কি মনে হয় যে এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো যে রেটিং এর কথা বলা হচ্ছে বা ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে আমরা যথেষ্ট উদাহরণ দিতে পারবো, কিন্তু ওভারঅল বিশ্ব মানে অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান, সেখানে আমরা কেন এত পিছিয়ে গেলাম? কেন আমরা আপনি শিক্ষার মানের কথা বলেছেন, যথাযথই বলেছেন, কিন্তু আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিসার্চ বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমরা কিন্তু সেক্ষেত্রে আমাদের সিলেবাস বলেন, আমরা কিন্তু সেদিকে নজর দিচ্ছি। এমনকি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ট্রাই করতেছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 50 বছরে কি করবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের আইডিয়া নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আশা করব যে অচিরেই আপনারা এটা সুফল পাবেন। আমি একটা লাইন বলতে পারি, মূল কারণ হলো রাজনীতি। গবেষণার চাইতে, পাঠদানের চাইতে, বিজ্ঞান চর্চার চাইতে অনেক বেশি উপকারী হলো যদি শিক্ষক হিসেবে আমি রাজনীতি করি, সাংবাদিক হিসেবে রাজনীতি করি, প্রশাসক হিসেবেও যদি রাজনীতি করি। রাজনীতি আমাকে যা দেয় সেটা তো আর কিছু দেয় না। সাংবাদিকদের মধ্যে কজন রাজনীতি করে, শিক্ষকদের মধ্যে যারা করে তারা পায়, সুতরাং ওটা অনেক বেশি মোহ তৈরি করে। জি, আজকে আমরা আর সময় নেই, এখানেই শেষ করতে চাই। আমাদের গভীর শ্রদ্ধা জাতির জনকের প্রতি। আমরা আশা করব যে আমরা সেরকমই একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যেটি তার জীবন সংগ্রামের মধ্য দিয়ে যিনি সেটা দেখেছিলেন অর্জন করবার জন্য। ধন্যবাদ জনাব ইশতিয়াক রেজা, ধন্যবাদ জনাব মিজানুল হক ভূঁইয়া। প্রিয় দর্শক, আজকে এর অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনি অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা জেনে নিতে পারেন। আর করোনার মৃত্যু নেই 2 দিন ধরে, সেটি স্বস্তির, কিন্তু নিয়ম মেনে চলা অনেক ভালো হবে। সবাই সতর্ক থাকুন, সুরক্ষা বিধিগুলো মেনে চলুন।